শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা বসন্ত উৎসবের পর সেকেন্ড লাইভ করছি। এক মাসের মধ্যে মাত্র দুটো লাইভ, এটাও একটা ব্যাপার। বাট সমস্যাটা একটাই, সমস্যাটা হচ্ছে আমাদের সময়ের প্রবলেম। আজ আমাদের লাইভে বসন্ত উৎসবের দুজন ভাইরাল মডেল। আগামী আরো এক মাস আরো 8 জন ভাইরাল মডেলকে আমরা, বসন্ত উৎসবের ভাইরাল মডেলকে আমরা আমাদের লাইভে আনবো। আলাপ করাচ্ছি আজ আমাদের দুই ভাইরাল মডেল। একজন হচ্ছে, নমস্কার, আমি মিষ্টি ব্যানার্জি, কিন্তু সবাই আমাকে নিঝুম নামে চেনেন, তো ধন্যবাদ। নিঝুম মানে একদম পুরো ফেসবুক পুরো ঝুমঝুম করে দিয়েছে। আর আরেকজন, বাকিটা ওই বলুক। নমস্কার সকলকে, আমি চন্দ্রিমা রায়। বেসিক্যালি আমাকে সবাই মানে মোটামুটি আমাকে অনামিকা নামেই চেনে, বাট চন্দ্রিমা নামটাও কিন্তু ফেমাস, ঠিক আছে? তো আমি চন্দ্রিমা রায় অ্যাজ আ মডেল, ইউ ক্যান অলসো স মি অ্যাজ অ্যান রিপোর্টার অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাঙ্কার। তো আমি চলে এসেছি কফি উইথ জেডিতে, অর্থাৎ জয়ন্ত দাশগুপ্ত শোতে। একদম ঠিকঠাক। যাই হোক, এবার আমাদের লাইভের বেস্ট পার্ট, সেটা হলো আমরা আমাদের এই লাইভের মাধ্যমে শুধু যে ভাইরালদেরকেই সামনে আনি তা নয়, আমরা নতুনদেরকেও সামনে আনি, যারা আমাদের জগতে সফল তাদেরকেও নিয়ে আসি। সুতরাং আজকে আজকে যারা এসছে আমাদের সঙ্গে, এবার তাদের সাথে আমরা আগামী 1 ঘন্টা আড্ডা মারবো। এবার বল, তোদের নাম কি? তোর নাম তো বললি, কিভাবে তুই কি পড়িস, তোরা স্টুডেন্ট, কি বৃত্তান্ত সেটা বল। সকলকে জানাই শুভ সন্ধ্যা, আবারও নমস্কার। আমার নাম তো সবাই আশা করি এখন ক্লিয়ার হয়ে গেছে আমি কে। তো মেনলি আমি ফেমাস হয়েছিলাম শাকচুন্নি সেজে। তো এখন আমার সবার সাথে দেখা হলে এই নাকচু শাকচুন্নি নামে আমাকে সবাই ডাকে। তো আমার মিষ্টি আর নিঝুম নামটা কমই ইউজ হয়। আর আমি বেসিক্যালি এই সবে এইচএস দিয়েছি, এখনো রেজাল্ট আউট হয়নি, বাট এক্সাম শেষ হওয়ার সাথে সাথে আমি প্রচুর কাজ করে যাচ্ছি। আর স্যারের সাথে আমার আলাপ হওয়ার মানে পর থেকে আমার লাকটা বলতে গেলে খুলে গেছে। তো উনি আমায় বলেছিলেন যে তুমি অনেক বড় জায়গায় যাবে, ভবিষ্যৎবাণী করেছিলেন। তো যে কটা করেছে সব ঠিক, মানে আপাতত যা যা বলেছে মিলে যাচ্ছে। আর চাইবো ভবিষ্যতে আমার পাশে থাকুক। আর এই রিসেন্টলি আমি মানে সব থেকে জীবনে আমি প্রাউড মুভমেন্ট যদি কিছু থেকে থাকে, সেটা আমার মিস মেদিনীপুরের গ্ল্যামার মডেল অফ বেঙ্গল 2026 এর উইনার হওয়া। সেটার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি কার নাম নেব আমি বুঝতে পারছি না। তো অরিজিৎ সিনহা আমাকে এখানে ইনভাইট করেছিলেন, তো তাকেও থ্যাংক ইউ জানাই। আর আমার মেকআপ আর্টিস্ট আরশিদি, মানে সুচরিতা সেনগুপ্ত, তো তাকেও অনেক, মানে সে যদি আমাকে মেডিউসা লুকটা সেইভাবে না দিত, হয়তো আমি আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না। আর যার কথা একদমই না বললে নয়, সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার মা। মানে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যে স্ট্রাগলটা করে যাচ্ছি, একজন সিঙ্গেল মাদার, মানে অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় বাবা মারা যায়। তো তারপর থেকে আমার মা আমাকে যেভাবে সাপোর্ট করেছে, তো হয়তো আমি খুব ভাগ্য নিয়ে জন্মেছি। যেই ভাগ্য নিয়ে আমি না জন্মালে হয়তো এরকম মা পেতাম না। আমি বুঝতে পারি না, মানে ওই বাবার যে অভাবটা, সেটা আমার মা কখনোই আমায় বুঝতে দেননি। মানে ছোট থেকে যেটা প্রয়োজন, যখনই যেটা লাগে, সমস্ত দিক দিয়ে সাপোর্ট করে এসছে। আর আমার ফ্যামিলি, আমার মানে বলতে গেলে আমি ইমোশনাল হয়ে পড়ছি। আমার নিজের ফ্যামিলি, তাদের আমি চাই যেখানেই থাকুক তারা ভালো থাকুক, আমি কখনো কারোর খারাপ চাই না। কিন্তু তাদের পরিবারের একজন মেম্বার হয়ে তারা যখন আমায় অ্যাকসেপ্ট করেননি, তো সেই মানুষগুলোকে অন্তত ভগবান দেখে নেবেন। আর আমি এটাও জানি আমি তাদেরকে প্রমাণ করতে চাই আমার কাজ দিয়ে। হয়তো ভবিষ্যতে তারা আমার কাজের মাধ্যমে আমি চিনব, ভবিষ্যৎ চিনতে পারবে কি জানি না, আমার মুখই হয়তো তাদের মনে নেই। যখন 10 মাস বয়সে আমার বাবা মারা যায়, তখন থেকেই তারা তো আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে। তো আমি মামার বাড়িতে থাকতাম। আমার ছোট মামা এবং বড় মামা আমাকে ভীষণভাবে, মানে তারাই বলতে গেলে আমার সব,
মানে আমার মামার বাড়িতে আমার এমন সম্পর্ক, আমার ছোট মামিকে আমি মা বলি, আমার মাকেও মা বলি, প্লাস ছোট মামা মানে হচ্ছে আমার বাবা, তাকেও কিছুদিন আগে আমাকে হারাতে হয়েছে। মানে এই 2026টা হয়তো আমার জন্য খুবই খারাপ, কিন্তু কাজের দিক থেকে ভাগ্য ফিরিয়েছে আমায়। আমার বড় মামাকেও আমি হারাই 2026-এই জানুয়ারি মাসে, দুজনেই 15 দিনের মাথায় গেল। কিভাবে এটা সম্ভব আমি জানি না। আর দুজনেই মারা যান সেম সিমটমস, কিভাবে কি করে জানি না, মানে ট্রিটমেন্ট করার সুযোগটুকুও পাইনি। তো যাই হোক, তাদের আশীর্বাদে এখন ফেব্রুয়ারি মার্চে আমি ভালো কাজ করে এসেছি। আমি চাই, তারা হয়তো দেখে যেতে পারলো না আমি দাঁড়িয়েছি, আমি সাকসেসফুল লাইফে হয়েছি, কিন্তু ওপর থেকে তারা আশীর্বাদ করছে আমি জানি। আর তাদের নাম আমি উজ্জ্বল করতে চাই, তারা যেন ওপর থেকে দেখতে পায় যে তাদের মেয়েরা ঠিক পারবে, আমি দাঁড়িয়েছি নিজের নামে দাঁড়াতে পারি। একদম পারবে। আমি গতকাল বা গত পরশুদিন রাত্রিবেলা তোকে একটা কথা বলেছিলাম, তোর মাকেই মনে হয় বলছিলাম কথাটা, যে আপনার পরিবারের একটা স্টার হবে ও, আপনার পরিবারের সব থেকে সফল একটা মানুষ ও হবে। কারণ আমি আজ যে দুজন বসে আছে তাদের দুজনকে অনেক অনেক বাচ্চার সাথে তো আমার রেগুলার আলাপ হয়, এরা দুজন মানে খুব সত্যি কথাই যদি বলি তাহলে এরা মন কেড়ে নেওয়া যেটাকে বলে না, মানে ভালো বলতে ইচ্ছে করে, মানে ওদেরকে ওদের সাথে কথা বলতে ইচ্ছে করে। কারণ আমার মন বলেছে যে ওরা অনেক দূর যাবে, শুধু যাবেই না, ফ্যাশন ইন্ডাস্ট্রিকে না গর্বিত করবে। এটাই সব থেকে বড় দরকার, যে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে গর্বিত করা। অনেকেই আসে, অনেকেই চলে যায়, অনেকেই হারিয়ে যায়, বাট এই দুজনের মধ্যে এমন কিছু আছে, এমন কিছু দেখেছি আমি, যেটার জন্য আমি শিওর যে ওরা পরিবারের মুখ উজ্জ্বল করবে, আর আইটা ক্লাব ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ওরা একটা সেই লেভেল পর্যন্ত নিয়ে যাবে। যাই হোক, একটু কমেন্টস পড়ি। পৃথা ব্যানার্জি আমাদের অ্যাডমিন, যে এই টোটাল ইভেন্টটাকে, এই আমাদের টোটাল লাইফটাকে যে সবাইকে ব্রডকাস্ট করে দেখার সুযোগ করে দেয়, সেটা মানে পৃথা, তোদেরই বয়সী, তোদের না, তোর বয়সী 21। পৃথার এখনো 21, মানে পৃথা আমাদের বাড়িতে এসেছিল মনে হয় 17-তে, পৃথার 18-এর পরে আর বয়স বাড়ছিল না। রাজেন লিখেছে টু গর্জিয়াস গার্ল অ্যান্ড দ্য লেজেন্ড অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি ইন এ সিঙ্গেল ফ্রেম। থ্যাংক ইউ। আমার কথা বলেছেন না, এখনো লেজেন্ড পর্যন্ত পৌঁছতে পারিনি। আমার কাজ হলো মানুষকে লেজেন্ড তৈরি করা, নিজে লেজেন্ড হওয়ার কোনো শখ নেই, ইচ্ছেও নেই, আর হতেও পারবো না, কারণ লেজেন্ড হওয়ার জন্য যা যা লাগে আমার কাছে কিচ্ছু নেই। তোমার কাছে আছে, আমি মানছি তোমার কাছে। লেজেন্ড হওয়ার জন্য আমি যদি বলি, তো লেজেন্ড মানে হচ্ছে লিডার। এল ফর লেজেন্ড, এল ফর লিডার, ঠিক আছে? তুমি অলওয়েজ লিডার ছিলে, আছে, থাকবে। আর একটা কথা, লিডার তৈরি হয় না, লিডার জন্মায়, ঠিক আছে? তো লিডারকে কখনো দেখিয়ে দিতে হয় না যে মানে কোন পথে তারা এগোবে বা কি করবে, তারা নিজে থেকেই জানে যে তাকে কোন দিকে যেতে হবে। তো এটাই বলবো যে তো যেটা লিখেছে ওটা ঠিকই লিখেছে, আর ইট ইজ ভেরি 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 জাস্টিফাইড। থ্যাঙ্কস রাজেন এটাকে বলার জন্য। আই থিঙ্ক রাজেন ইজ দ্য রেড ফ্লেম প্রোডাকশন মনে হয়, ঠিক আছে? তোমার সাথে কাজ করেছে, ঠিক আছে? ভীষণ ভালো মানুষ, বলার নেই, খুব কোঅপারেটিভ। আমি মানে ওনার ব্যাপারে কি বলবো, আমাকে প্রত্যেকটা মুহূর্তে বলে যে তুই আয়, মানে নিজের বোনের মতো দেখে, আর সাজেশন দেয় যে এটা কর ওটা কর। আচ্ছা, আমি এখনো পর্যন্ত আমার এজ জানাইনি, তো আমি সবার কাছে জানতে চাই আমাকে দেখে অ্যাকচুয়ালি কত এজ লাগে। মানে এক একজন আমাকে এক এক রকম বলে, তো আমি বুঝতে পারি না আমি কত বলবো, মানে এটা একটা সিক্রেট থাক, কিন্তু আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে আমার এজটা কত লাগে, তো এটা একটু তোমরা বলো। আর জেডি স্যারের ব্যাপারে আমি কি বলবো জানি না, প্রথম দিনই আমাকে মানে প্রত্যেকটা কথায় মা ছাড়া কিছু আমায় বলেন না, যেটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না। ওনার এই প্রত্যেকটা কথায় মা এটা কর, মা ওটা কর, মানে আই লাভ দিস ওয়ার্ড। আর প্রথমেই বলেছিল আমি তোর বাবা, সেটা আমাকে সত্যি খুব, মানে কি বলবো, যাই হোক, দুজনকে হারানোর পর আবার যে কেউ আমাকে মেয়ে ভাবছে, বাবার মতো গাইড করছে, চাইবো ভগবান সারা জীবন আমাকে এই বাবার হাতটা যেন মাথায় রাখে আর পাশে থাকে, এইভাবেই গাইড করে, ব্যাস এতটাই চাই।
এটাও কিন্তু পাওনা অনেক। দাঁড়া, কমেন্টটা পড়ে নি। জয় কর্মকার, জয় স্যার খুব বড় একজন ফটোগ্রাফার। জয় স্যার লিখেছে গুড ইভিনিং অল। জয় স্যারের সাথে যোগাযোগ করবি দুজনেই, খুব ভালো ফটোগ্রাফার, খুব বড় ফটোগ্রাফার। আকাশ দে লিখেছে কেমন আছো? তোর বন্ধু? ভালো আছি আমি। বল, ভালো করে বল। থ্যাঙ্কস ফর কমেন্টিং। বেসিক্যালি আমি ভালো আছি, আশা করি তুইও ভালো আছিস। হ্যাঁ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আচ্ছা, পরেরটাও আমি দেখতে পাচ্ছি রাজীব কুমার দাস। উনিও আমার দাদা, ঠিক আছে, মানে গুড লাক ফর দ্য বোথ অফ দেম। আমার মানে বলা নেই, উনি বেসিক্যালি আমার দাদা ভাই, মানে পরিচয় কিন্তু আগে থেকেই পরিচয়, কিন্তু বেশি আমি বলছি বসন্ত উৎসবেও কিন্তু উনি আমার ফটো তুলেছিলেন, ঠিক আছে। আমি মানে এইটা আর কি মানে একটা ট্র্যাজেডি ধরনের বলতে পারো, ঠিক আছে। আমি গেছিলাম হচ্ছে একটা শুটে, ঠিক আছে। ইট ওয়াজ দ্য জানুয়ারি 1 2026, ঠিক আছে। তো আমি অন্য একটা শুটে যাই বেসিক্যালি। তো শুটে গিয়ে এবারে আলাপ হয়েছে, বাট আচ্ছা, ওয়েস্টার্ন শুটে ছিল, ময়দানেই শুটটা ছিল, যেখানে তোমার মানে ভেরি ওয়েল রিনাউন্ড বসন্ত উৎসবে, সেখানেই শুটটা ছিল, ঠিক আছে। তো ওটা শুটটা ছিল হচ্ছে, একটা প্রশ্ন থাকলো সবার কাছে, ও কতবার ঠিক আছে বলেছে সেটা যদি আপনারা যোগ করে বলতে পারেন, তাহলে আমাদের তরফ থেকে কফি উইথ জেডির একটা কাপ আপনাদের জন্য। কন্টিনিউ। কালকে এই কথাটাই আমাকে আরো একজন বলেছে, ঠিক আছে। সে আমাকে বেস্ট উইশেস জানিয়েছে এই কিছুক্ষণ আগে, মানে তোমার এখানে এসেছি ঠিক বলে। আছে বলার জন্য? হ্যাঁ, ঠিক আছে বলার জন্য। তুই আর কবার ঠিক আছে বলবি? বলতে বলতে অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে, তো এরকম ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, এইবারে নিকের সাথে আমি ফটো তুলতে যাই, ঠিক আছে। তো ওটা নিকোগ্রাফি। তো ফটো টটো তুলেছি, বেশ ভালো হয়েছে। এবার আমাকে বলছে যে আমার এরকম একটা দাদা আসবে, তো তো তুই কি ফটো তুলবি? এবারে আমার সাথে খুব ভালো বন্ধু, তো তুই গাড়ি করে, তুই কি ফটো টটো তুলবি? আমি বললাম যে হ্যাঁ তুলবো, আমি তো ফটো তুলতে ভালোই বাসি, অসুবিধা নেই কিছু। আমি বলছে যে ঠিক আছে তাহলে আসুক। হ্যাঁ, আমি বললাম কি রিল বানাবে, এরকম ভাবে, ঠিক আছে, কারণ এখন তো রিলের যুগ, আর রিল ছাড়া, হ্যাঁ রিল বানাবে, ঠিক আছে। বলছে যে না ফটো তোলা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, কোনটাতেই অসুবিধা নেই, ফটো তোলা নিয়ে কথা আমার, ঠিক আছে। তারপরে আমার প্রথম দিন দেখা হয়, আলাপ হয়, ঠিক আছে। ওই প্রথম দিন যে দেখা যায়, তারপর থেকে মনে হয় আমি 4-5 বার মনে হয় আমি ওনার সাথে, দাদা ভাইয়ের সাথে শুট করে ফেলেছি, ঠিক আছে। এত ভালো মানুষ যে বলার কথা নেই। সেদিনই আবার ওই মোমেন্টে, সেদিনই আবার আমার দাদা ভাই মানে রাজীব দা, উনি আবার আরেকজনের সাথে পরিচয় করা, সেটা হচ্ছে সুদীপ দা। তার সাথে আমি একটা যেটা কি বিশ্বাস? সুদীপ, হ্যাঁ সুদীপ ক্লিকার, উনি স্ট্রেঞ্জার পোর্ট্রেট করে। এবার ওনার হাত ধরেই এবার সেদিন অতগুলো সব স্ট্রেঞ্জার পোর্ট্রেট করার পরে ওখানেই শেষ না, তারপরে আর কি আমরা বন্ধুদের মতন হয়ে যায়। তো যখনই আর কি ধরো ময়দানে যে এখানে যদি থাকে তাহলে ডেকে নেই, তাহলে রিল, ওনার ওই রিলটা করেই তো আমার এই মানে রিসেন্ট রিলটাতে, অরেঞ্জ শাড়ির রিলটাতে, ওটা ময়দানেই শুট হয়েছিল আমার, ঠিক আছে। সবই আমার ময়দানকে ঘিরে। যে ছবিটা আমি নিয়েছিলাম করার জন্য, না সেটা তো এই শাড়ি পরে, ওটা তো বসন্ত উৎসবের মানে ভাইরাল শাড়ি এটা, ঠিক আছে। বলেছি আমি, হ্যাঁ, ওই জন্যই আমি আজকে বলেছি যে দুজনেই আজকে বসন্ত উৎসবের ড্রেস পরেই আসতে বলেছিলাম আমি, যেই তোরা বসন্ত উৎসবের ভাইরাল মডেল। কিন্তু আমার পসিবল হয়নি, ব্যাড লাক, কারণ আমি খুঁজে পাইনি জিনিসপত্র। মানে আসলে খুব গোছানো মেয়ে তো আমি, আর অ্যাকচুয়ালি বাড়ির ছোট মেয়ে তো। আমার দিদি আছে, ওর সাথে আমার ভীষণ ঝগড়া হয়, ভীষণ। আর ওর সমস্ত জামা কাপড়, অ্যাকচুয়ালি আমি রোগা হওয়ার একটা ফায়দা আছে, ও একটু আমার থেকে হেলদি, তো আমার জামা কাপড় ওর হয় না, কিন্তু ওর জামা কাপড় আমি সেলাই করে যা হোক করে পরে নিই, আর ওর জিনিসপত্র আমি ধ্বংস করি, এক কথায়। তো প্রচুর চুলোচুলি হয় ওরা আমার মধ্যে, বাট বন্ডিং খুব ভালো। এটাও বলি, এই যে রোগা, তুই যে নিজেকে রোগা বলছিস, এটার জন্য মানুষ পয়সা খরচা করে। হ্যাঁ এক্স্যাক্টলি, জিমে যায়, বাট জিমে যায়। তোরা দুজন যে এখানে বসে আছিস, কেউ জিম করি না আমরা। কেউ জিম করিস না, কিন্তু তোরা মডেল। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় ল্যাথখোর, আমার সাথে এক্ষুনি ওর কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, আমি ওকে বলছিলাম যে আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারি না আবার, ঠিক আছে। ওরও সমস্যা একই, ও বসতে পারে না। আবার বলছে ও কিন্তু তখন বললো যে আমি কিন্তু আবার দাঁড়িয়ে থাকতে পারি না বেশিক্ষণ। আমি বললাম আমিও তো দাঁড়িয়ে থাকতে পারছি না, আমরা দুজনেই সারাদিন খালি শুয়ে থাকি, ঠিক আছে। বাট তাও কিন্তু আমরা কাজের সময় কাজ করি, কি তাই তো? আর আমি হচ্ছি খুব কুঁড়ে, যেটাকে বলে। ঘরে মা আমার পিছনে চিৎকার করে করে পাগল হয়ে যায়, আমি সারাক্ষণ ফোনে কি করি আমি জানি না, সারাক্ষণ ফোন। আর আমার মা বলে কি করছিস, একটু হেল্প কর, কিন্তু কিছু করি না। আর বাড়ির যেহেতু ছোট মেয়ে, সত্যি খুব আদুরে মানুষ আমি, আর প্রত্যেকের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি, সেটা কাজের দিক থেকে হোক, ফ্যামিলি হোক, সবাই আমার খুব সাপোর্টিভ। তো ছোট থেকেই যখনই আমি মেনলি ডান্স করতাম,
তো ডান্সে আমার এক্সপ্রেশন খুব ভালো ছিল সেখান থেকে। আর আমার বাবা আর কি, সে থিয়েটার আর্টিস্ট ছিলেন, বাহ। তো জেনেটিক্যালি এটা আমার মধ্যে এসে গেছে। আর অ্যাকচুয়ালি তুই যে যে বাড়িতে বসে আছিস এটা থিয়েটারেরই বাড়ি। আচ্ছা, তো এবার আমি তারপরে অ্যাক্টিংটা প্রথমে অডিশন দিয়েছিলাম, তো অডিশন দিয়ে অ্যাক্টিং টুকটাক কাজ করেছি, কিন্তু 8 ইয়ার্স হয়ে গেছে আমি ইন্ডাস্ট্রিতে আছি। বাট এই মডেলিংটা আমি স্টার্ট করেছি রিসেন্ট, বাট এই রিসেন্টে ভালোই আমার আশা করি পরিচয় হয়েছে, ভবিষ্যতে আরও হোক এটাই চাই। আর আজকে আমি যে জায়গায় এসেছি তার জন্য প্রত্যেকটা ফটোগ্রাফার, অর্গানাইজার, মেকআপ আর্টিস্টকে প্রচুর থ্যাংক ইউ, যাদের কথা একদমই না বলে না, আসলে অনেকগুলো তো কাজ করেছি, সবার নাম মানে মনে থাকছে না, কিন্তু যে কজন মানে যে কটা মানুষের নাম মনে আছে এই মুহূর্তে। একটু আগে রাজীব দা তো মেসেজ মানে কমেন্ট করেছিলেন, তো আমি খুব না বক বক করি খুব, আর ভীষণ জ্বালাই, যেটা হচ্ছে সবাই খুব আমার সাথে মানে সহ্য করে, এটা আমার খুব ভালো লাগে। তো এসে আমি বলেই যাচ্ছি আমাকে ভিডিও করে দাও না গো, মানে রীতিমতো জোর, আমি জিজ্ঞাসা করছি না যে তুমি আমায় করে দেবে, আমি জোর করছি আমাকে করে দিতেই হবে। তো সেই জোরটা, আবদারটা হয়তো সে বলেই আমি আবদারটা করেছিলাম, আর সেই আবদারটা মেনে নিয়েছিল। আর রেখা দি আমার আর একটা খুব কাছের মেকআপ আর্টিস্ট, যাকে আমি যখনই বলি একটু সাজিয়ে দেবে, সে যদি ফ্রি থাকে করে দেয়। অভিদা, তারপরে সুদীপ দা একটু আগে যার কথা বলো, সে মানে অনেক ফটোগ্রাফার আছে। তারপরে ডক্টর সৌমিত্র প্রামাণিক, ভীষণ ভালো, ভীষণ ভালো মানুষ। তোদের কমেন্টসে আচ্ছা এই দুটো কমেন্টস পড়ে নি। রাজীব দাস লিখেছে গুড লাক টু বোথ অফ দেম। রাজীব লিখেছে রাজীব দা লিখেছে জেডিদা ইজ রক সলিড। এনআই ফটো সুজন মেটেদা, সুজন মেটে হচ্ছে আমাদের আইটা ক্লাবের একজন সিনিয়র অ্যাডমিন, সাথে কলকাতা ফটো ওয়ার্কস গ্রুপের অ্যাডমিন। সুজন মেটেদা হচ্ছে এমন একটা ফটোগ্রাফার যার হাতে একটা অদ্ভুত জাদু আছে। আমি অন্তত বিশাল ফ্যান ওর, আমি ফ্যান না সবার ফ্যান, সবাই ওর ফ্যান। ও খুব ভালো ছবি তোলে আর ও থিম বেস্ট কাজ করে। দুজনেই যাবার পরে সুজন মেটে স্যারকে ক্লিক করবি, ইনবক্সে গিয়ে যোগাযোগ করবি, এবং আমি আশা করব আগামী 1 মাসের মধ্যে ও তোদের সাথে শুট করবে। এনআই ফটোগ্রাফি, দাদাগিরি ভার্সেস চন্দ্রিমা কি সেলিনি। না না, দেখো একটা কথা বলি, নি ফটোগ্রাফি মানে আমি বুঝতে পেরেছি, গৌরাঙ্গ। ঠিক আছে, হ্যাঁ মানে এত মজা করে, ঠিক আছে, কিছু বলার নেই। গৌরাঙ্গর সঙ্গে তোর একটা কমন মিল বলতো কি কি মিল? খুব বেশি বকবক করি। গৌরাঙ্গ 1.5 স্পিডে কথা বলে, হ্যাঁ। তুইও 1.5 কি বাজে কি বাজে, দেখেছো তো, দেখো দেখো তোমার জন্য এরকম বলছে আমাকে, ঠিক আছে, লিখেছে দাদাগিরি versus চন্দ্রিমা। তোমার হাসি পাচ্ছে, ঠিক আছে। তারপরটা বাকিটা পর। নিঝুম অলসো ভেরি প্রমিসিং মডেল, চন্দ্রিমা ইজ মাই বেস্ট সিস্টার, ঠিক আছে। দেখ নিঝুম তোর ব্যাপারে থ্যাংক বলছে। ইউ সো মাচ, আমার পাশে তুমি এইভাবেই থেকো, কিন্তু আমাকে বললে যে তুমি 1 মাসের মধ্যে শুট করবে, আমাকে কিন্তু ডাকো, এই জন্য আমি রাগ করেছি তোমার সাথে আরই। আর এইভাবেই আমি চাই সারা জীবন আমার পাশে থাকুক সবাই। আর আমার মনে হয় বেশ যারা থাকে না, মানে জীবনের শুরুর সময় যে মানুষগুলো পাশে থাকে তাদের কখনোই ভুলে যাওয়া উচিত না। তো আমার কিন্তু তাদেরকে না ভুললে তুই তারপর এগোতে পারবি না। এগোবো, কিন্তু তা বলে এটা নয় যে তাদের ভুলে যাব। আমি যখনই ফ্রি থাকবো তারা যদি আমাকে কাজের জন্য ডাকে আমি অবশ্যই যাব, এরকম নয় যে আমি যাব না। মাধ্যমিক অবধি যে স্কুলে পড়ছিস সেই স্কুলের হেডমিস্ট্রেসের নাম মনে আছে? হ্যাঁ, এখনো আমি স্কুল বেরোয়নি, রেজাল্ট আউট হয়নি, তো মনে আছে সবই। আর স্কুলেও আমি খুব মানে ফেমাস ব্যক্তি, সেটা ফেমাস হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটা ম্যাম চেনেন, কারণ আমাকে রোজ স্কুলে কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো। সেটা হচ্ছে আমি স্কুলে ক্লাস হতো, আমি এত বকবক করি, ম্যাম পড়াতেন আমি বকবক করে যেতাম। আর একটা ক্লাস মানে মাধ্যমিক যখন মনে পড়লো, যখন আমি 9-10-এ পড়ি, হিস্ট্রিটা তো 9-এর হিস্ট্রি খুব বোরিং, খুব আমি ঘুমোতাম ক্লাসে। আর ম্যাম একদিন দেখছে আমি ঘুমোচ্ছি। আচ্ছা জানিস কেন ইতিহাস পড়ানো হয় আমাদের মাধ্যমিক পর্যন্ত? জানি না, তুমি বলো। যাতে আমরা কুট ক্যাচালি করতে পারি ভবিষ্যতে।
মানে ইতিহাসটা কেন ভগবান, আমি তো ভাবি পড়াটাই কেন আবিষ্কার হয়েছে, আমি তো ভাবি পড়াটা যদি আবিষ্কার না হতো কি সুন্দর আমরা ছোট থেকেই ঘুরে বেড়াতাম খেলতাম। আর তারপরে ভাবি এই টাকাটা কেন আবিষ্কার হয়েছে, যদি টাকা না আবিষ্কার হতো তাহলে মানে মানুষের মধ্যে এত জেলাসি থাকতো না। অবশ্য টাকা না থাকলে আমরা খেতেও পেতাম না। যাই হোক, এখন তো আমরা টাকা এমনিতেই পাচ্ছি ঘরে বসে, 1,500 টাকা 2,000 টাকা। না আমি এখনো পাইনি তো তাই বুঝতে পারছি না, পেলে তখন বুঝতে পারবো। কিন্তু আমার মনে হয় যারা অনায়াসে টাকা পায়, মানে আমার নিজস্ব মতামত, আমি কাউকে করছি না, আর মনে হয় তাদের মধ্যে না মানে একটা নিজে খেটে ইনকাম করার একটা ঘরে বসে পাওয়ার মধ্যে তফাৎ আছে। That is the point. তো আমি চাই আমাকে যখনই কেউ মানে যারা চেনে, আমি হয়তো বুঝতে পারবি লাইফটার পরে, আমি চাই নিজের সবসময় নিজের ট্যালেন্টে বা নিজের যোগ্যতায় কাজ অর্জন করব। কারণ ওই হয় না সোর্সের মাধ্যমে বা কোনো টাকা পয়সা দিয়ে আমি অপরচুনিটি পাবো, আমার এগুলো পছন্দ না। একটুখানি আটকাচ্ছি। এনআই ফটোগ্রাফির বাকি কমেন্টসটা পড়লাম। হেভি লাইভ এপিসোড চলছে, বেস্ট উইসেস রইলো। এটা তুই পড়িসনি? ও আচ্ছা, ওখান থেকে দেখতে পাচ্ছিস না। নিঝুম লিখেছে, রাজীব দা লিখেছে, রিজুব অলসো ভেরি প্রমিসিং মডেল, চন্দ্রিমা ইজ মাই। সুজন মেটেসার লিখেছে, বাপ রে কত কি বললে। ও মা, না বলার কি আছে, তোমার কাজের জন্য তোমার যে পরিচয়টা। সুজন এমন একটা ফটোগ্রাফার যে শুধু ফটোগ্রাফি করে না, ফটোগ্রাফির পেছনে খাটে, থিম নিয়ে ভাবে। আমার এটা একটা খুব দুর্বলতা, আমি পৃথিবীর সব থেকে ভালো মানুষ আর সব থেকে খারাপ মানুষ আমার কাছে সাবজেক্ট না, আমার তার কাজটা আমার কাছে তার সাবজেক্ট। আর সুজনের সাথে কাজ করলে বা সুজনের কাজ দেখলে বুঝতে পারবি। সুজনেরই ক্যালেন্ডার কোথায় গেল? ও সুজনের ক্যালেন্ডার ওই পাশের টেবিলে রয়েছে। আজকে লাইভটা ওই পাশের টেবিলে হওয়ার কথা ছিল, কারণ ওরা দুজনেই দেরি করে এসছে বলে ওই পাশের টেবিলে হলো না। আমি আজকে চিৎকার করলাম না, আমার এই চিৎকারকে কিন্তু সবাই ভয় পায়, এটা খেয়াল রাখি। চাকরি তো নয়, বিষয়টা হচ্ছে আজকে এখানে বৃষ্টি হয়েছে তো সেটা জানি না, এসে দেখি আমার সাদা, ওখানে শিলাবৃষ্টি হয়েছে আর আমাদের এখানে কয়েন পড়েছে, তাই তো? তো এবার বৃষ্টিতে মানে অটোই এত ঝগড়া কি বলবো, মানে আসতে গিয়ে মনে হচ্ছে আমি এবার মমতা ব্যানার্জি হয়ে যাই, তাহলে যদি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। এই জানো তো আমাকে না সবাই বলে মমতা ব্যানার্জি আমার পিসি, অ্যাকচুয়ালি আমার টাইটেলটাও ব্যানার্জি, তো এই জন্য ইয়ার্কি মারে। যাই হোক, না না, তোর যদি পিসি হয় তাহলে তোকে আমি আজকে আটকে রাখবো। না না, ইয়ার্কি নট জাস্ট জোক, সিরিয়াস নিও না কেউ। বিষয়টা হচ্ছে আমি সত্যিকার বেশ, আমার যদি পিসি হতো আমার কত লাখ খুলে যেত। না, চাই না, আমি নেপোকিট হতে চাই না, আমি নিজের যোগ্যতায় করতে চাই। এই যারা হয় তাদের একদিক দিয়ে ভাগ্য ভালো, একদিক দিয়ে খারাপ, কারণ তাদেরকে হয়তো শুনতে হয় যে ওর বাবা মা এই ছিল তাই ও হয়ে গেছে। বাট আমার মনে হয় তার থেকে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে জন্মে নিজে স্ট্রাগল করে বড় হলে বেটার। আর মানুষের মনে থেকে যাব স্ট্রাগল করলে, যত স্ট্রাগল করব তত জীবনে আমার মনে হয় উন্নতি করব। তো শুধু উন্নতি করবি না, তোর যে হার্ডেলটা, তুই যত বেশি হার্ডেল জাম্প করবি, যত বেশি হার্ডেল তুই জাম্প করবি তত তুই শিখবি, যত তোর সামনে বাধা আসবে তত তুই এগোতে পারবি, আর যত তোর কাছে বাধা আসবে তখন তুই ভাববি मैं कुछ तो किया कुछ तो बना। এই যেমন আমি এক্সাম্পল হিসেবে এই মেদিনীপুরের শোটাই বলি, আমি প্রথমে টিকিট কাটলাম, ডেট চেঞ্জ হয়ে গেল, তো অনেকটা হিউজ অ্যামাউন্ট, তো অতটা অ্যামাউন্ট দেওয়াও পসিবল হয় না, তো ওই জন্য ভাবলাম যাব না। কিন্তু আবার আমার যেহেতু জুয়েলারি সমস্ত কিছু কিনে ফেলেছিলাম, তারপর ভাবলাম না যাই। এবার আমার এক্সামের দিনকেই আবার শোটা পড়ে গেল। তাই হোক, স্কুলের ম্যামেরা সাপোর্টিভ বলে আমাকে হেল্প করেছিলেন। আমি এক্সাম দিয়ে সেখান থেকে আবার হাওড়া স্টেশন গেছি, ওখান থেকে মানে একটা আলাদাই স্ট্রাগল করেছি আমি সেই দিনকে। তো হয় ঠাকুর মানে বলে না যে কষ্ট করলে কেষ্ট মেলে, সেটাই হয়তো আমি কষ্ট করেছি বলে কেষ্টটা হয়তো মিলেছে। তো সহজে যে জিনিসটা পাওয়া যায় সেটা মানুষ গুরুত্ব দেয় না, এটা আমার মতে। তো কেষ্টর টাইটেল কি রে? জানি না, ওটা ঠাকুর জানে, কেষ্টর টাইটেল জানি না। ও হ্যাঁ, যেই মানুষটার কথা আমি একদমই বলতে ভুলে গেছি, সেটা আমার বেস্ট ফ্রেন্ড। যে আমি যতবারই ডিমোটিভেট হয়েছি এই আশপাশের জায়গা থেকে, তারা তো অত সেভাবে বোঝে না, কিন্তু যখন আমি ভালো কাজ করি তখন বলে বা ওই মেয়েটা দেখলাম আমার এর মেয়ে ওই মেয়ে, সেসব বলে। আর যখন এমনি করতে যাই কিছু তখন বলবে মেয়েটাকে বাজে তৈরি করে ফেলছে। আমার মাকেই অনেকে বলে, কিন্তু আমার মা তাদের নাম বলে না, জানে আমি খুব ঝগড়ুটে। সত্যি আমি প্রচুর ঝগড়া করি, কথার টোন শুনে অনেকে বলে তুই ঝগড়াটে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি
লজিক্যালি কথা বলি, লজিক ছাড়া কথা বলি না। তো তারা বলে তো আমি ডিমোটিভেট হয়ে যাই। এমনকি আমি এরকমও বলেছিলাম একদিন মাকে যে মা ছেড়ে দাও, আমি আর অ্যাক্টিং করবো না, আর এইসব ফ্যাশন ইন্ডাস্ট্রিতে থাকবো না, তো এমনি এগুলো বাদ দিয়ে দিই। তখন মা আমায় বুঝেছিল, আর একটা মানুষ যে আমার বেস্ট ফ্রেন্ড, নামটা আমি তার নিলাম না, সে প্রত্যেকটা মুহূর্ত আমায় বুঝিয়েছে যে তুই কর, তুই এইটার জন্যেই জন্মেছিস, তো এই কাজটা তোর জন্য। এবার হ্যাঁ, আমি এখনো পর্যন্ত হয়তো সেভাবে এগোতে পারিনি, কিন্তু হয়তো ভবিষ্যতে এতটা প্রমিস করতে পারি তোমাদের প্রত্যেককে, প্রত্যেকটা ফটোগ্রাফার, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট, প্রত্যেকটা অর্গানাইজারকে আমি আছি। তোমরা যখনই আমাকে ডাকবে, যে কোনো মানে যেগুলো কাজ করি আর কি আমি টুকটাক, আমি আছি, সব সময় আমি আছি তোমাদের পাশে। তোকে জিজ্ঞেস করছি, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পর, আচ্ছা বসন্ত উৎসবের ব্যাপারে বল। বসন্ত উৎসবের ব্যাপারে মানে বসন্ত উৎসবে আসা, দুদিন এসছিস তুই? দুজনেই দুদিন এসছিস। দুদিন আসার এসে কি কি করেছিস ফার্স্ট তুই বল, তারপরে তুই বলিস। প্রথমেই আমি বলি, বসন্ত উৎসব শুরু হয়েছে 10টা থেকে, ঠিক আছে? 10টা থেকে 6টা অবধি চলেছে, ঠিক আছে? তো 10টার সময় মানে যেহেতু আর কি আমরা বাঙালি, 10টার সময় কেউ যে যায়নি এটা আমি জানতাম, ঠিক আছে? কিন্তু তা বলে যে কেউ যে 3টের পরে গেছে এটা হতে পারে না। আমি প্রথমত আমি ঢুকেছি 3:30 4:45 সময়, ঠিক আছে? সবার সেম অবস্থা, বললাম না ল্যাদ কর, ঠিক আছে? ঢুকেছি, রেডি হয়েছি, আরামসে গেছি, ঠিক আছে? এইবারে আমি গাড়ি থেকে নেমেছি, গাড়ি থেকে নামতে এবার আমাকে না মানে আমার শাড়ির আঁচলটা গাড়ির মধ্যে আটকে যায়, ঠিক আছে? এবারে যে ড্রাইভার দাদা যে ছিলেন, তো উনি বেরিয়ে এসেছে, এবার আমার আরেক হাতে ব্যাগ ছিল, উনি মানে জাস্ট বেরিয়ে এসে মানে দরজাটা খুলে এবার শাড়ির আঁচলটা যখনই নামাতে যাব, আমাকে না মানে সামনে থেকে মনে হয় কোনো ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার এরা সবাই দেখতে পেয়েছে, 3 থেকে 4 জন ফার্স্টে এসেছিল, ঠিক আছে? এসে না ফট করে বললো যে এই তুমি চলে এসেছো, কখন এলে তুমি? ঠিক আছে, আমি বললাম এই দেখো না শাড়ির আঁচলটা আটকে গেছে, ঠিক আছে? তারা দুজনে এসে আমাকে ওই শাড়ির আঁচলটা আমাকে ঠিক করে দিল, করে ওইখানে অন স্পট দাঁড়িয়ে, ওই যে রেড রোডের ওপর অন স্পট দাঁড়িয়ে ফার্স্ট আমি ফটো তুলেছি, ঠিক আছে? তারপরে আমি ঢুকতে ওখানে 10 থেকে 15 জন ভিড় হয়ে গেল। আচ্ছা, আমি সেদিন ফার্স্ট আমি ফটো তুলি হচ্ছে প্রসেনজিৎদার সাথে, ঠিক আছে? ফার্স্ট, একদম ফার্স্ট, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনিও আমার দাদা হন, ঠিক আছে? রাজীব দাদা আমার দাদা ভাই, আমি বললামই, উনিও আমার বসন্ত উৎসব থেকে আমার আলাপ হয়েছে, কিন্তু উনি আমাকে চিনতো বা আমার সাথে কথা হয়েছিল, তারপর থেকে আর আলাপ হয়নি, ঠিক আছে? আগের বছর উনি ফটো তুলেছিলেন, বাট ওই যে আমি ল্যাদখোর, আমি ভুলে যাই, ঠিক আছে? কিচ্ছু বলার নেই এটার বিষয়। তো প্রথম আমি ফটো ওখানে তুলি, ঠিক আছে? তোলার পরে মানে একজন তুলেছে, তোলার পর আমি অন্যদিকে চলে যাব, তারপর আমাকে বলে না না তোকে আর পাওয়া যাবে না, তুই তো এদিক ওদিক চলে যাবি, ঠিক আছে? তখন ওইখানে জাস্ট ইউ করে মানে প্রথমে 10 জন দাঁড়ালো, তারপরে 12 জন, পুরো আমি দেখলাম পুরো আমাকে গোল করে ঘিরে নিল, ঠিক আছে? ওইখানে মানে জাস্ট আমি এসেছিলাম হচ্ছে 4:45 সময়, ওখান থেকে 4:05 বেজে গেছে, আমি ওইখানটা থেকে যেতে পারিনি, ঠিক আছে? এই করবে, রিল করবে, ঠিক আছে? আমি আবার আমার একটা খুব মানে আমি অ্যাজ ইফ আই এম ভেরি এক্সট্রোভার্ট, ঠিক আছে? আমি কথা বলতে ভীষণ ভালোবাসি, আর ফটো তোলা তো মানে বুঝতেই পারছেন, এমনি অলরেডি সেজেগুজে বসে আছি। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমি যে আউটফিটটা আমি পরেছি, এই আউটফিটটা আমার অ্যাকচুয়ালি সেকেন্ড ডের আউটফিট। ফার্স্ট ডের আউটফিটও কিন্তু আমার এই ব্লু এর ওপরই ছিল। বেসিক্যালি ব্লু ইজ মাই ভেরি ফেভারিট কালার, আর অ্যান্ড ইট ইজ আ ভাইব্রেন্ট কালার, ঠিক আছে? তো আমি মানে ওইটার সাথে কম্পেয়ার করেই মানে ফ্যাশন সিনটাকে মনে রেখেই আমি ব্লু এর সাথে কম্বাইন করে সবকিছু পরেছিলাম, ঠিক আছে? আর বসন্ত উৎসব মানে কালারফুল, নট অনলি কি নাকি বেসিক কিছু পরে চলে যাব, ঠিক আছে? তো ওইসব কিছু অনেক কিছু মাথায় ছিল। তো আপনারা তো দেখতেই পেয়েছেন হয়তো, আমি আমার ফেসবুকের নামটা মেনশন করে দিচ্ছি, চন্দ্রিমা রায় গাঙ্গুলি, আর সাথে জেডিদাকে তো চেনেনি, মানে সব সময় খালি আইটটা ক্লাব, জেডিদা আর আমি মানে কোলাবে তো থাকবোই, কোনো কথা নেই, ঠিক আছে? আমি ফটো পোস্ট করলে তো ব্যাপার আলাদা। আমি কিন্তু সবার কোলাপ অ্যাকসেপ্ট করি না। আমার প্রত্যেকটা কোলাপ অ্যাকসেপ্ট করেছে। আমি বলছি তো, আমি যখন জানি যে একে এইটুকুনি ব্যাকআপ করলে ওই অবধি পৌঁছবে, তো
তাহলে কেন আমি আমার ঘাড় পেতে দেবো না তোর পা রাখার জন্য? কি বলছে? আচ্ছা, যা বলেছে একদম ঠিক কথা বলেছে। উনি সবার কোলাব একদমই অ্যাকসেপ্ট করেন না, এটা আমি দেখেছি। ঠিক আছে, যেহেতু আইট্টা ক্লাবের সাথে এখন আমার মানে পরিচয়টা অনেক গভীর হয়ে গেছে। আগের বছর আমি কলকাতা বসন্ত উৎসবে এসেছিলাম, বাট অতটা আলাপ হয়নি, অন্যভাবে আলাপ হয়েছিল। তো আগের বার তো স্টেজ আই থিঙ্ক হয়েছিল, ওইখানে র্যাম্প ট্যাম্প হয়েছিল। তো আগের বছর না, আগের বছর অত বেশি আলাপ ছিল না। তোমার সাথে আমার আরো এক জায়গায় দেখা হয়েছিল, কোথায় বলো তো? দীপ্তিশ্রীর শোতে, জিদ্দা যেখানে গ্রুমার ছিল, ঠিক আছে। তো ওই শোতে আমি ছিলাম, ঠিক আছে। আমাকে বলছে জেডি দেশে, আমি বললাম যে দেশে যে, এবারে আমি তো শো এর মধ্যে ছিলাম, আমি না বুঝতে পারিনি তুমি তো এসেছো, ওখানে ছিলে, তারপরে তো বেশিক্ষণ ছিলে না, আধা ঘন্টা ছিলে। তার ততক্ষণে মনে হয় আমাদের তখন কিছু চলছিল না, আমাদের তুমি থার্ড রাউন্ডের আগে এসেছিলে, ঠিক আছে। এবার যে তোমার সাথে গিয়ে যে কথা বলবো ওইটা আর হয়নি, শো এর মধ্যে ব্যস্ত ছিলাম। এবারে আমি বসন্ত উৎসবের পাটে আসি। বললাম না এক্সট্রোভার্ট ব্যাপারটা, খালি অন্য দিকে চলে যাচ্ছি। আচ্ছা, এইবারে ভিডিও তুললাম, ফটো তুললাম, ওখানে মানে মোটামুটি ধরে নেই। আচ্ছা, আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে। তো শি ইজ নার্গিস, ও আমাকে ভীষণ সাপোর্ট করেছে। নার্গিসই তোকে ইয়ে করছে, কমেন্টস করছে। নার্গিসের কমেন্টসটা পড়ে নে। আচ্ছা আচ্ছা, কি কমেন্ট করেছে? এনে, এই তিনটে কমেন্টস পড়। কৌস্তব বন্দ্যোপাধ্যায়ের কমেন্টসটা পড়। কৌস্তব বন্দ্যোপাধ্যায়কে চিনিস? কৌস্তব বিশাল বড় বন্দ্যোপাধ্যায়। ফটোগ্রাফার, আমাদের আচ্ছা, আইটি ক্লাবের অ্যাডমিন একজন। ও বাবা, আচ্ছা বিশাল বড় ফটোগ্রাফার। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম কথা তো থ্যাংক ইউ জেডি দাকে যে আমাকে কমেন্টটা পড়তে দিয়েছে, আমি খুব ইচ্ছা করছিল আমার পড়তে। কৌস্তব বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে গুড ইভিনিং, বেস্ট উইশেস টু বোথ, থ্যাংক ইউ, অ্যান্ড গুড ইভিনিং অলসো ফ্রম জেডি দা অ্যান্ড নিঝুম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নার্গিস লিখেছে আমার অল দ্য বেস্ট মাই বাবু চন্দ্রিমা, থ্যাংক ইউ সো মাচ। তোকে মানে তোকে থ্যাংক ইউ না দিলে না, বিকজ নার্গিসের কথা আমি বলছি, নার্গিসের কথা আমি এই কারণে আমি উচ্চারণ করলাম, বিকজ শি ইজ আ মুসলিম গার্ল। তো আমি মানে এখন কি হচ্ছে, আমি কারোর এখানে মানে রিলিজিয়ান নিয়ে কথা বলছি না, এখানে একটা ব্যাপার রয়েছে না, মানে হিন্দু মুসলিমের যে ব্যাপারটা রয়েছে, আমি ওইটার গভীরে যাচ্ছি না। কিন্তু একজন মুসলিম মেয়ে হয়েও ও যে আমার পাশে যে রয়েছে, মানে ওই জিনিসটাকে বাদ দিয়ে আমরা দুজনে কিন্তু এখন বেস্ট ফ্রেন্ড। আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকেই কিন্তু বেস্ট ফ্রেন্ড। আমরা এটার একটা কি বলবো, একটা নজির হয়েছি যে মানে হিন্দু মুসলিম হয়েও যে মানে বেস্ট ফ্রেন্ড যে হওয়া যায়, এটা হচ্ছে একটা ব্যাপার। ওই মানুষটা আমি তোমায় বলছি সারাটা দিন রোজা ছিল, ঠিক আছে। রোজা রেখে আমার জন্য সে বসন্ত উৎসবে এসেছে, সেই টালিগঞ্জ রানীকুটি থেকে। আমি এসেছি দমদম থেকে, সে এসেছে আমার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমি বলে দিই নার্গিসও কিন্তু একজন খুব ভালো মডেল, ঠিক আছে। ও আমার সাথে আলাপ হয়নি নার্গিস, যোগাযোগ রাখিস। ঠিক আছে। তো আমি নার্গিসের কথাটা আমি এই কারণেই বললাম, মানে ওকে থ্যাংক ইউ না দিলেই নয়, কারণ রোজা মানে আমি যতদূর জানি রোজা একটা খুবই কঠিন কাজ, ঠিক আছে। মানে মার্চ মাসটা ওদের খুবই বাজেভাবে যায়, আর বসন্ত উৎসবে মানে আর কি বলতো, মানে ওখানে না খুব একটা এক্সেসিভ হিট ছিল, পুরো ময়দানে প্রচন্ড গরম ছিল। হ্যাঁ, আর ওকে এই কারণে আমি থ্যাঙ্কসটা দিলাম, মানে মানুষটা যে অন্য বছরের তুলনায় ওই দিনকে টেম্পারেচার ছিল 27 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা, আগের বছর ছিল 37 ডিগ্রি টেম্পারেচার। আগের বছরটা বাদ দাও, ঠিক আছে, ওটা মার্চ মাসের লাস্টে হয়েছিল, ঠিক আছে। কিভাবে যে গেছিলাম, আর মানে ঘাম হচ্ছিল, ঘাম। এইবারে অতটা ঘাম হয়নি, তাও এবছর হিউমিডিটি মাত্র 46% ছিল, যে কারণে আমাদের খুব একটা কষ্ট হয়নি। কষ্ট হয়নি, বাট একটু হালকা তো ওইটা তো হবে। আর না, ওইটা আমার কারণ খুবই হচ্ছে ওইটা হয়েছে। যেহেতু তোরা এক্সাইটেড ভাবে শুট করছিলি, খাটছিলি তোরা, সেই জন্য তোদের গরমটা লাগছিল। এক্স্যাক্টলি। আর ইভেন তো তখন আমরা না জল খাওয়ারও টাইম পাইনি, ঠিক আছে। এত লোকে ছেকে ধরেছে, মানে কাকে ছেড়ে কাকে দেখবো, ঠিক আছে। আর শুধু যে মানে আমি যে একা যে মডেল গেছি এরকম সামনের বছর তোদের সঙ্গে দুটো ম্যানেজার থাকবে, দুটো ম্যানেজার খানিকক্ষণ পর পর তোকে ডাব নিয়ে যাবে। তাও মানে একটু জল দরকার ছিল। ওর বলা হয়ে গেলে আমি দেন বলছি আমার স্টোরিটা মানে আলাদাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি বলি, আচ্ছা নার্গিসকে তো আমি একটা থ্যাংক ইউ দিলাম। আচ্ছা, তারপরে কি কমেন্ট করেছে একটু যদি পড়ি। আচ্ছা, তুই একটু পড়ে দে। আচ্ছা, আমি পড়ি। আচ্ছা, চন্দ্রিমা বেস্ট। আচ্ছা, থ্যাংক ইউ বিশ্বরূপ। আচ্ছা, চন্দ্রিমা খুব খেটে কাজ করে, তার প্রমাণ আগের দিনই পেয়েছি। দুপুরে একটা রিল করেছে, দেন আবার রাতে একটা রিল, আমরা হাঁপিয়ে গেছিলাম, বাট ওর কোনো কষ্ট নেই, খুব ভালো ডেডিকেটেড কাজের ওপর। থ্যাংক ইউ বিশ্বরূপ, এত ভালো একটা কমেন্ট করার জন্য। আর এটা যে জেডিদার সামনে যে তুমি যে কমেন্টটা করলে, এটা রয়ে গেল আমার কাছে, এটা একটা বড় পাওনা। আচ্ছা, আকাশ আরেকবার লিখেছে তিনজনকে ভালো লাগছে। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ ফ্রম জেডিদা, থ্যাংক ইউ ফ্রম নিঝুম। আচ্ছা, এতজন ওয়াচ করছে এখনো, থ্যাংক ইউ সবাইকে ওয়াচ করার জন্য। সাথে থাকুন, পাশে থাকুন, এখনো আরো 1-1.5 ঘন্টা আছি। আচ্ছা, তো আরেকটু বলি বসন্ত উৎসবটা নিয়ে।
ঠিক আছে, তো বসন্ত উৎসবে মানে ওইখানে তো অনেক স্টল টল ছিল, সবই ছিল, কিন্তু আমরা যে মানে যে খুব একটা যে এবছর সময় ছিল না কিছু, না মানে আগের বছরের থেকে কম ছিল, এবছর কিছু স্টল ছিলই না, মানে ওই আইসক্রিম যে ছিল। stall ছিল। হ্যাঁ তো হ্যাঁ তো অনেক ফটো তুলেছি। আমি বলছি লিটারালি আমি 7:30 অবধি ওইখানে ছিলাম, তাও আমাকে ভিডিওগ্রাফার সিনেমাটোগ্রাফাররা ছাড়েনি, বলছে তোমার একটা ক্লিক দাও। ঠিক আছে, আমি বললাম আমি না এবারে আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, জল খাইনি, ঠিক আছে, বারবার করে যাচ্ছি নার্গিসের কাছে, নার্গিস বাবু একটু জল, ও ফটো তুলছে, ওকেও আমি বললাম যে ফটো তুলতে। এটা গেল হচ্ছে ফার্স্ট দিন। সেকেন্ড দিন এটা আরো বড় ব্যাপার, ও ততক্ষণ বলুক। ফার্স্ট দিন বলা গেছে। হ্যাঁ আমার ফার্স্ট দিন আমি সাথে 5জনকে নিয়ে গেছিলাম। আমার 5জনই ফ্রেন্ড, তার মধ্যে একজন মানে এই প্রফেশনে আসার ইচ্ছে, তো তাকেও তাই নিয়ে গেছি। তো ওরা এমন ভাবেই বেচারিরা ছিল, আমার ব্যাগ, আমার ফোন, ওরা ফটো তুলতে যায়নি, অ্যাকচুয়ালি ওরা আমার জিনিস বইতে গেছে, ওদের বক্তব্য। হ্যাঁ, মানে আমি যেই ঢুকেছি সাথে সাথে দিদির মতো আমারও সেম কেস, সবাই চেকে যে আরে শাকচুন্নি এসে গেছে, এরকম একটা ব্যাপার। তো এবার সেদিনকে আমার অ্যাকচুয়ালি আমি সকালবেলা বেরোতে পারি না গরমকালে, আমি খুবই মানে গরমে আমার খুব কষ্ট হয়, সারাক্ষণই মানে আমি বলতে গেলে ঘরে থাকি সেই কারণে। তো এবার ওই সানলাইটে প্লাস সেদিনকে এত ধুলো উঠছিল, আমার সাথে সাথেই শরীর খারাপ হয়ে যায়, মানে কিসেই যাচ্ছে, মানে আমি ফটো তুলতে পারছিলাম না। তো প্রত্যেকে আমাকে বলছে যে জল খা, বাট আমি পারছিলাম না, আমি বেশিক্ষণ তাই সেদিনকে থাকতে পারিনি, কিন্তু যেইটুকু টাইম থেকেছে তার মধ্যেই আমি আর অনেক ফটো তুলেছি, অনেক। তো এবার ওইটুকু টাইম আমি ভাবতে পারিনি আমি ভাইরাল হয়ে যাবো, সত্যি আমার আনএক্সপেক্টেড ছিল, আমি বেশি ফটো তুলতে পারিনি সেই দিন। আর আমার সেই দিনের লুকটাই ভাইরাল হয়েছিল, কারণ আমি সবার থেকে আলাদা সেজে গেছিলাম, সবার থেকে, তোমরা যেটা দেখেছো পোস্টারে আর কি। তো ওটা কিন্তু আমি নিজে থেকে মাথা থেকে বের করেছি, আমি কি আমার মা বলছি কি শাড়িটাকে পেঁচাচ্ছিস, কি করার চেষ্টা করছিস। তো যাই হোক, দেন যেটুকু ফটো তুলেছি তাতে যা পেয়েছি আমার জন্য ওটা অনেক। আমি সেইভাবে টাইম দিতে পারিনি যেহেতু শরীর খারাপ হয়ে যায়। নেক্সট দিন যাই, নেক্সট দিন যেতে একটা আমি প্যাম্পার পাই সবার কাছে, যেহেতু আমি একটু ছোট, তো তাই সবাই একটু মাথায় করেই রাখে বলতে পারো, সবাই আরে এসে গেছিস, শরীর ঠিক আছে, জল খেয়েছিস, এই ওই সেই বলে। দেন সেদিনকেও ফটো তুলি, বাট আমার ভাইরাল গেছে কিন্তু আগের দিনের লুকটাই, সেই দিনকে অতটা হয়নি। তো এইভাবে আমার বসন্ত উৎসব কাটে। আর প্রথমেই যখন যাই জেডিদার সাথে আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি প্রত্যেকবার জিজ্ঞেস করতাম আমার নাম কি বলো, প্রত্যেকবারে এই তোর নামটা কি জানো, খুব একটা ইউনিক নাম, তোর কি নাম বলতো, ভুলে যায়। আর আমিও নাচর বন্ধ জেনেই ছাড়বো, আমি মনে করাবো না। আমার কাছে এই ঝুমঝুম কিছু একটা ছিল না, আচ্ছা ঝুমঝুমটা কি ঠিক করে বলতেই হবে, আমি দাঁড়িয়ে গেছি, বলতেই হবে। বলছে বল না বাবা এরম করছিস কেন। তো কালকে আমি যখন ফোন করছি তখন হচ্ছে এই তোর নাম আমি আর ভুলবো না, তো ভুলবে না তো। তো এটাই যাই হোক, তোর নাম না ভোলার কারণ সব থেকে, কালকে তোর একটা কাজ দেখেছি আমি, সেই কাজটা দেখে ওই কাজটা দিয়ে তোর ছবিটা দিয়ে আমি মাথার মধ্যে মেমোরি করে নিয়েছি। আমি নাম ঠাম ভুলে যাই বলে আমি ছবি দিয়ে সেভ করি, আর একবার ছবি যদি আমি কাউকে দেখে নিই তাহলে আর তাকে জীবনে কখনো ভুলি না। তো তোর কাজের জন্য তুই আমার কাছে যেমন পরিচিতি পেলি, তুই জগতের কাছে পরিচিতি পাবি। থ্যাংক ইউ, এটা অনেক বড় পাওয়া আমার কাছে। আমি বসন্ত উৎসবেও গেছি, গিয়ে আমি বলছি যে চিনতে পারছো, কে বলতো তোর নামটা না ঠিক মনে পড়ছে না, মানে চিনতে পেরেছি বাট নাম মনে পড়ছে না। আচ্ছা তাহলে কি চিনতে পারলে, এবার সেদিনকে ব্যস্ত ছিল সেভাবে, তাই কথা বলা হয়নি। আমাকে বলছে ভালো করে এনজয় কর, আর আমি তাও যাবো না, আমি নাম জেনেই ছাড়বো। আমাকে বলছে যা ফটোগ্রাফারের সাথে ফটো তোল, মানে আমি লিটারালি ঝগড়া করছি, তোমাকে নাম বলতে হবে, তুমি এটা অন্যায় করেছো, তুমি এদিকে বললে আমি তোমার মেয়ের নাম ভুলে গেলে। মানে লাস্টে আমাকে বলছে দাঁড়া আমি মনে করছি, তুই যা গিয়ে ফটো তোল, আমি মনে করছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, নেক্সট দিন আমাকে বলছে রাতে আসিস কিন্তু। এবার রাতে আমাকে যখন বলছে আমার তখনও শরীর খারাপ, কিন্তু আমি মানে এতটাই ওনার প্রতি আমার শ্রদ্ধা বলতে পারো, আমি পরের দিনও কিন্তু আমার সত্যি খুব শরীর খারাপ ছিল, আমি সেই শরীর খারাপ নিয়ে আর এই এতটাই আমি এই কাজের জন্য ডেডিকেটেড। এই বসন্ত উৎসবটা আমার কাছে ফার্স্ট টাইম আমি গেছি, এটা আমার কাছে একটা ইমোশন। আমি এর আগে আমি যখন কথা হচ্ছে জেডিদার সাথে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কি আগের বছর হয়েছিল, মানে আমি তখন আর কি এই ইন্ডাস্ট্রিতে আসিনি, মানে মডেলিং ইন্ডাস্ট্রিতে আসিনি, আমি কাউকে চিনি না, আমি ফোনও করেছি উনি কি আমি জানি না, আমি ওনাকে খালি ফোন করেছি আমি না ইচ্ছুক অংশগ্রহণ করতে। আমাকে বলছে তুমি আমায় চেনো, আচ্ছা না আমি চিনি না, কথা বলতে ডিরেক্ট আমি চিনি না তোমায়, কে তুমি, এইভাবে লিটারালি আমি বলেছি। তো তারপরে ছিলাম আচ্ছা খুবই মহান একজন ব্যক্তি আমার জীবনে, লেজেন্ড, হ্যাঁ লেজেন্ড মানে তো মহান,
তো যিনি আমাকে সত্যিকারের বলবো, আমার জন্য না, সবাইকে, উনি সবাইয়ের কাছে কি বলবো, একটা গাইড যাকে বলে, গাইডেন্স লাইন যেটা, সেইটা মানে প্রত্যেকের জীবনে আমার কাছে যেরকম বাবা, প্রত্যেকের কাছে উনি বাবা, বাবার মতোই প্রত্যেককে গাইড করে। তো আমাদের মতো যারা ফ্রেশার্স, যারা আসছে এই ইন্ডাস্ট্রিতে, সবাইকে আমি বলবো এইভাবে তুমি পাশে থেকো সবার, আর সবাই ওনার সাথে কন্ট্যাক্ট করবে। তাহলে তোমরা কোনটা ঠিক জায়গা, কোনটা ভুল জায়গা, কিভাবে কি করলে নিজেকে ইমপ্রুভ করা যায় সেগুলো জানতে পারবে। আর বসন্ত উৎসব, আমার এটাই ইচ্ছা যে এই যে সঠিক বেঠিক, আমি বেঠিক জায়গাটাকে অফ করে দিতে চাই। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বেঠিক বলে কিছু থাকবে না। যেটা হবে মানে জগৎটাকে এত শর্ট করতে হবে, এত পারিবারিক করতে হবে যে সবার সাথে সবার যখন কন্ট্যাক্ট তৈরি হয়ে যাবে না, তখন আর বেঠিক কিছু হবে না। এটার জন্যই আমি প্রতি বছর অনেক কষ্ট করে, অনেক ঝামেলা করে, অনেক শত্রুতাকে মাথায় নিয়ে এই কলকাতা বসন্ত উৎসবটা করার চেষ্টা করি। আর সেই বসন্ত উৎসব করার জন্য বাধা তো প্রতিটা পদে পদে বাধা আসে, সেটা তো দেখতেই পেলেন যে গত বছর যদি বসন্ত উৎসবে আসতিস, কি দেখেছে ও জানে কি দেখেছে। আমার না র্যাম্প খুব পছন্দের, কেন জানি না, মানে আমার হাইটটা শর্ট, মানে কেন একটু আমাকে ভগবান লম্বা করলো না জানি না, হাইটটা শর্ট বলে একটু প্রবলেম। বাট আমার কাছে র্যাম্প মানে একটা ইমোশন, মানে আমি বোঝাতে পারবো না, র্যাম্পে আমি পাগল, এরকম একটা ব্যাপার। তো আমি ফোন করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো র্যাম্প থাকবে, আমি এইভাবে ঠিক বলছি, এত এক্সাইটেড। আমাকে বলছে চেষ্টা করছি বাবু। সত্যি এটা ভগবান হয়তো চাননি সেই কারণ প্রত্যেক বছর যেখানে হয়ে এসছে, পরের বছর এতটা বলতে পারি আমি ফাটিয়ে কাজ করব। পরের বছর আমি তোমাকেও বলছি, পরের বছর আশা রাখি যে আমি র্যাম্পে থাকবো, র্যাম্পও হবে। বসন্ত উৎসবে প্রতি বছর, লাস্ট বছর 666 জন, 666 666 ফিগার বসন্ত উৎসবে র্যাম্পে হেঁটেছিল, যার জন্য কাউকে কোনো পয়সা দিতে হয় না। এই র্যাম্পটার এটা একটা ভালো জিনিস, সেটা হলো যে এখানে গেস্টরা এসে, হ্যাঁ শুধু নাম লিখতে হয়, ফোন নাম্বার লিখতে হয়, আর একটা কোমরে কার্ড নিতে হয়। কার্ডটা লাগিয়ে দেবো, কারণ তা না হলে কি হয়, একজন বারবার রিপিট করে চলে আসে। কারণ আমি যদি বারবার রিপিট করি তাহলে কি হবে, আমাদের যে পরের প্রোগ্রামগুলো আছে সেগুলো শেষ করতে পারবো না। 4 ঘন্টা নন স্টপ র্যাম্প শো হয়, 650 জন, মানে 666 জন, নট এ ম্যাটার অফ জোক। এটাও একটা হিসাব করলে এটাও একটা ওয়ার্ল্ড রেকর্ড যে 666 জন মানুষ ওপেন এয়ারে এত হাজার হাজার মানুষের সামনে বসে র্যাম্প শো করে। আর এই র্যাম্প থেকে বাড়ি ফেরার পরে মানুষের মধ্যে যে এক্সাইটমেন্টটা আসে, যে ভাই আমি সিনেমাতে দেখেছিলাম, টিভিতে দেখেছি, আজ আমি নিজে করলাম এত বড় মঞ্চে, তার মধ্যেও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার একটা প্রবণতা তৈরি হয়। এই প্রবণতাটাই আমার তৈরি করাটাই আমার কাজ। ফ্যাশন ইন্ডাস্ট্রিকে প্রতিদিন নতুন মুখ দেওয়াটা আমার কাজ। এবার সেকেন্ড দিন আমার কি মনে হচ্ছে বলতো, এখন 7:44 বাজে, আমার মনে হচ্ছে 2 ঘন্টা না কম পড়ে যাবে। আমরা যা মানে গল্পের ঝুলি খুলেছি, আমরা কিন্তু আবার আসছি, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে না, আমি আর নিজুম আসছি কিন্তু, আমি এটা আমি আগে থেকে বলে দিলাম। আচ্ছা, এটা গেল। আচ্ছা আচ্ছা, প্রতাপ স্যার কমেন্টস করেছে, ওরে বাবারে, উনি দিদি আমার গুরু। বিশ্বরূপ লিখেছে, জেডিদার গ্রুপে কি চন্দ্রিমার রিল পোস্ট করতে পারি? জেডিদার কোনো গ্রুপ নেই, আইটা ক্লাব হচ্ছে আমাদের সবার গ্রুপ। ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্ম SNMPWC থেকে, আর ফ্যাশন ইন্ডাস্ট্রির আজকের ডেটের ডেভেলপমেন্ট হচ্ছে আইটা ক্লাব। আইটা ক্লাব আমাদের সবার ক্লাব, যেখানে আমরা সব কিছু করতে পারি, সব কিছু এখানে আমরা দিতে পারি, যেটা আমাদের জগৎ। এখানে আমাদের কাউকে কৈফিয়ত দেবার নেই। জেরিদা কি করে, জেরিদা খালি তোমাদেরকে গাইড করে, যে আমরাও যদি একটু জোরে কথা বলি, মা এসে বলে কি রে এত জোরে যাচ্ছিস কেন, পাশের বাড়ির লোক তো রাগ করবে। আমার ভূমিকাটা সেটা, আমার কাউকে কোনো কিছুতে বাধা দিই না, আমি সবাইকে বলি ফাটিয়ে এনজয় করো, বাকিটা তো আমি দেখে নেব। প্রতাপ স্যার লিখেছে গুড কম্বিনেশন।
প্রতাপ স্যারের সাথে কালকে এই সময় আমি গল্ফ গ্রিনে মিটিং করছিলাম, তো তোদের দুজনের ছবি দেখালাম। তো প্রতাপ স্যার তোদেরকে খুব শিগগিরই ডাকবে। মানে প্রতাপ স্যার হচ্ছেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যার 30 বছর, যাকে বলা হয় আলোর জাদুকর। মানে উনি সব থেকে কম লাইটেও ফাটিয়ে ছবি তুলতে পারেন। নার্গিস মন্ডল লিখেছে কি, তোর মুখ থেকে নার্গিস শুনতে বেশি ভালোবাসবে। আচ্ছা, বাবু, হ্যাঁ এখান দিয়ে পড়ি। বাবু, work with your 100% and I know we will do that. Don't waste time thinking about what anyone said. Just do what you feel like doing. Okay. আচ্ছা, এইটা নিয়ে যেটা লিখেছে ওইটা খুব ভালো কথাটা লিখেছে, আর লিখেছে এটা একটা রিজন আছে। আমি একটু রিজনটা এই কারণে বলি, কারণ এটা না আমার মনে হয় এটা সবার জানা উচিত, ঠিক আছে? তো বেসিক্যালি কালকে পোস্টারটা আমাদের রেডি হয়ে যায়, ঠিক আছে? তো পোস্টারটা রেডি হওয়ার পর আমি পোস্ট করেছি, ঠিক আছে? নানা লোকে নানা কথা যেরকম বলে আমাকে বলবে, ঠিক আছে? বলেছে এই করেছে, ঠিক আছে? বলছে যে আচ্ছা একটা কথা বলি, যারা আমাকে চেনে তারা জানে যে মানে কি করে রিজেক্ট করতে হয়, ব্যাপারটা হচ্ছে সেটা, ঠিক আছে? তো আমাকে অনেক কথা বলেছে, ঠিক আছে? এইবারে সবার কথায় যে আমাকে কান দিতে হবে তা তো নয়, আমি সবার কথা শুনছি। এইবারে নার্গিস এই জন্যই কথাটা লিখেছে, কারণ নার্গিস হলো গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আরেকজন আমার বেস্ট ফ্রেন্ড আছে যার কথা আমি বলি, মানে এরা দুজন মানে আমার হচ্ছে গিয়ে মানে মোটিভেটার, ঠিক আছে? ও যেরকম বললো, ঠিক আছে? এরা হচ্ছে আমার দুজনের মোটিভেটার। তার নাম হচ্ছে অঙ্কিতা, ঠিক আছে? আর মানে নার্গিস আর অঙ্কিতাকে মানে একটা কম্বিনেশন আছে, আমি কেন বলছি, বসন্ত উৎসবের সেকেন্ড দিন কিন্তু এরা দুজনেও আমার সাথে ছিল, ঠিক আছে? অঙ্কিতাকে, আচ্ছা আমি এটা অঙ্কিতার কথাটা একটু বলি। তোদেরকে আমি ব্যাচ পড়িয়েছিলাম না, আমাকে কিন্তু তুমি ব্যাচ পড়াওনি না। আচ্ছা আমি এটা একটু লাইভে বলি। আরে ধারে কাছে যাবো কি করে? আমায় কিন্তু ব্যাচ পড়ানো হয়নি, বাট তাও জেডিদা তো আমাকে চেনে। ব্যাস একটা কথা আছে না, চেনা বামুনের পইতে লাগে না, ব্যাস ব্যাচটা একটা রেসপেক্ট। এই যে 10,000 মানুষকে সবথেকে বড় বসন্ত উৎসবের গিফট ভগবান তো আমাকে এতগুলো মানুষের আনন্দ থেকে বঞ্চিত করলো। আমার এবছর ইচ্ছে ছিল অনেক বড় কিছু, তো ভগবান তো আমার থেকে সবকিছু কেড়ে নিল। কিন্তু ভগবান সবকিছু কেড়ে নিলেও কিছু তো দেবে, কিছুটা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি 10,000 মানুষের কাছে পৌঁছেছি, 10,000 মানুষের থেকে 6টা ব্যাচ আমার কাছে বেঁচে আছে। তাও সেটা প্রথম দিন আমার এই পকেটে ছিল, গাড়ির ড্যাশবোর্ডের উপর রেখেছিলাম, সেটা নিয়ে যেতে ভুলে গেছি। 10,000 মানুষকে আমি ব্যাচ পড়িয়েছি, 10,000 মানুষের কাছে পৌঁছেছি এবং 10,000 মানুষের সাথে আমি ছবি তুলেছি। অন্য বছর যেটার মোটামুটি 800, 900, 1000-এর মধ্যে আটকে যায় দুদিনে, এবছর দুদিনে আমি 10,000 মানুষের কাছে সাথে দাঁড়াতে পেরেছি। এটা আমার কাছে একটা ভগবানের অনেক বড় আশীর্বাদ। তার জন্য স্পেশাল থ্যাঙ্কস প্রতাপ স্যারকেই, যে আমাকে সবসময় খুব সাহস দেয়। বসন্ত উৎসব স্টেজ ফেজের জন্য ধার ধারে না, বসন্ত উৎসব মানুষের ইমোশন। সত্যি এবছর মানুষের যে কি, এটাকে আমি বলছি আমার গায়ে, তো মানে সত্যি বসন্ত উৎসব যে মানুষের কাছে একটা ইমোশন, সেটা এবছর কলকাতা প্রমাণ করে দিল। সত্যি কলকাতা প্রমাণ করে দিল। আমরা এখনো 1 মাস হতে চললো, এখনো আমরা বসন্ত উৎসবের যে আমরা প্রতি বছর একটা লাইভ করি, যে লাইভটাতে আমরা সবাই মিলে বসে এই বসন্ত উৎসব নিয়ে একটু আনন্দ করি, এবছর করতেই পারলাম না এখনো। কাটেনি কেন? আমার প্রোফাইলে আমার, আচ্ছা দোল তো কবে চলে গেছে, সেই 28 1 তারিখ, 1 মাস হতে চলছে, ঠিক আছে? এখনো কিন্তু ফটো পোস্ট করা কিন্তু শেষ হয়নি আমার, মানে মোটামুটি আমার গ্যালারিতে মানে হাজার ফটো রয়েছে, ভিডিও। আচ্ছা আমি একটা ভিডিওর কথা বলি, যারা আমাদের আর কি ভিডিওগ্রাফি করেছেন, আমার পক্ষে হয়তো মানে সবার ভিডিও পোস্ট করা মানে পসিবল হয়নি, ঠিক আছে? আমি যাদেরটা পোস্ট করেছি, থ্যাংক ইউ, মানে তাদের এত সুন্দর করে তারা ভিডিও করে দিয়েছে, কারণ সবারটা অ্যাকচুয়ালি পোস্ট করা এই কারণেই হয়নি, কারণ আচ্ছা আরেকটা কথা বলি, আমি পোস্ট করতে আমার খুব ভালো লাগে, ঠিক আছে? কিন্তু একটা মানুষের না একটা একঘেয়েমি ব্যাপার আসে, ঠিক আছে? তো আমি ওই একঘেয়েমিটা কাটানোর জন্য আমি একটা কথা বলছি, জেডিদার লাইভেই বলছি, আরো নতুন কাজ
করব আপনাদের সাথে, ঠিক আছে? আমাকে বলবেন, আর আমাকে না বললে জেডিদা তো আছেই, ঠিক আছে? উনি হচ্ছে কি আমাদের গাইডার, ঠিক আছে? আর কিছু বলার নেই। আচ্ছা, সেকেন্ড ডেটা নিয়ে আমি যেটা একটু বলছিলাম, ঠিক আছে? সেদিন আমি আমার অঙ্কিতা বলে ফ্রেন্ডটাকে নিয়ে এসেছি। আচ্ছা, অঙ্কিতা কিন্তু আগের বছরও তোমার বসন্ত উৎসবে এসেছিল। আচ্ছা, ও এই মডেলিং ইন্ডাস্ট্রি থেকে একদমই নয়, ঠিক আছে? ও আমার হচ্ছে কি বেসিক্যালি কলেজ ফ্রেন্ড। তো ও দেখছে, তো আমি আমি এবার আমার না একটুখানি, আমি যাব একা, আমার বেস্ট ফ্রেন্ডকে সাথে সাথে করে নিয়ে যাই, ঠিক আছে? তুই একা ঘরে বসে থাকবি কেন, তুই কেন দোলটাকে এনজয় করবি না, ঠিক আছে? ও কিন্তু কলেজে খেলে। তারপর আমি বললাম যে না না, ও চলুক, দিয়ে ওকে হাত ধরে টানতে টানতে আমি নিয়ে এসেছি, তুই চল। ও থাকে হচ্ছে ইছাপুরে, ওই ইছাপুর নামক ওই গ্রাম, কি বলবো, গ্রাম বলতে দেবে না অঙ্কিতা, রাইফেল বলছে, দেখেছিস? দেখ, গ্রাম বলতে দিচ্ছে না কিন্তু, ঠিক আছে? তো ইছাপুর থেকেও দমদমে এসেছে, ঠিক আছে? দমদমে, আচ্ছা আগের বছর এটা বললে, দমদমে এসে আমার কাছে রেডি হয়েছে, ঠিক আছে? রেডি হওয়ার পরে তারপরে আমি আরো একসাথে মিলে তোমার ওই বসন্ত উৎসবে এসেছি আগের বছর, ঠিক আছে? আগের বছর তো মানে একদম ভরপেটটা মজা করেছি, ঠিক আছে? তখন আগের বছর ফার্স্ট দিনও আমার সাথে অঙ্কিতা ছিল, আমার আরেকজন দাদা আছে শুভ্র, তিনিও ছিলেন আমার সাথে। তো যাই হোক, এবার একটু বলি। তো আগের বছর তো র্যাম্প হয়েছিল, আমি র্যাম্পটা দেখেছিলাম, বাট আমার দুর্ভাগ্যবশত আমি র্যাম্প করতে পারিনি, কারণ আমার সেদিন পায়ে লেগেছিল। তার আগেই আমার একটা শো হয়। আচ্ছা, বেসিক্যালি আমি একটু বলি, আমি বেসিক্যালি বিউটি পেজেন্ট করি, ঠিক আছে? তো সেইখানে আমার ফার্স্ট তো শো করেছিলাম আমি অনেকদিন আগে, তার আগে না আমি একটা রিসেন্ট শো করেছিলাম, বাংলা সেরা তিলোত্তমা, প্রিয়াঙ্কা ঘোষ এন্টারটেনমেন্টের তরফ থেকে, যেখানে অর্জুন রামপাল আর আরবাজ খান এসেছিলেন। আর সেখানে আমি সামথিং লাইক 282 জন মডেলের মধ্যে থেকে আমি টপ 4-এ যাই, ঠিক আছে? আর সেখানে গ্রুমার ছিল, তুমি যাকে চেনো, স্বয়ং বিশ্বজিৎ গণ, ঠিক আছে? ওনাকে জিদ্দা ছিল, ঠিক আছে? উনি আমার দাদা হন, ওনার ব্যাপারে কিচ্ছু বলার নেই আমার, ঠিক আছে? উনি আমাকে অনেক গাইড করেছে। আর উনি কি হয়েছিল বলো তো, আমার সেদিন পায়ে লেগেছিল, তো আমাকে বলেছিল যে কিরে তুই কি হাঁটতে পারবি? আমি বললাম যে না, হাঁটতে তো পারবো না, বাট যেতে পারি, ঠিক আছে? তারপরে দাদা তোমার আগের বছর প্রথম দিন আসতে পারি না, আমি দাদাকে বললাম, ও দাদা চলো না জেরিদার প্রোগ্রামে, মজা হবে মজা হবে। এবার আমি তো কোনোদিন তোমাকে প্রথম থেকে তো দেখিনি, ঠিক আছে? তো আগের বছর তুমি লাস্ট দিন লাল পাঞ্জাবি পরেছিলে, আমি তোমার সাথে গেছিলাম কথা বলতে, বাট একদম লাস্টে, ঠিক আছে? তখন সবাই নাচানাচি করছিল, তুমি এবার আমি আর তুমি একটা ফটো তুলে দিলাম, সেই ফটোটা আমার কাছে নেই। যার সাথে যে আমাদের ফটো তুলেছিল সেও আমাদের এখন কন্ট্যাক্টে নেই, বাট তার সাথে আমার একটা শুট করেছিলাম, সেটাও ময়দানে। সবই মানে ময়দানে শুরু, ময়দানে শেষ, ঠিক আছে? তো অনেক মজা করেছিলাম আগের বার। আচ্ছা, তারপরে অনেক রং মেখেছিলাম, না লাস্ট রংটা একটু কম মেখেছিলাম, ঠিক আছে? আগের বছর আমার ভাইরাল হওয়ার কারণ হচ্ছিল গিয়ে আমার চোখ, ঠিক আছে? তো এইটা গেল হচ্ছে আগের বার। এবার আমি আসি এইবারের সেকেন্ডে তো আমি এই আউটফিটটা পরেছি, কিছু বলার নেই। এত ফটোগ্রাফার, এত ভিডিওগ্রাফার, এত সিনেমাটোগ্রাফার, আর সাথে রয়েছে আমাদের মিডিয়া এসেছিল, আমি দেখেছিলাম প্রচুর মিডিয়া এসেছিল, যারা আর কি আমার বাইট নিয়েছিল। আমি মাত্র একটা বাইট পেয়েছি, এটা কিন্তু আমার একটা আফসোস রয়েছে, আমি একটা বাইট কেন পাবো? আচ্ছা, আমার আরো একটা আফসোস রয়েছে, আমি জেডিদার সাথে আমি কোনো বাইট দিতে পারিনি, তাই আমি আজকে টক শোতে হয়তো বসে আছি। ভগবান করে দিয়েছে, বলে না, এটা ভগবান, জানি না কেন, মানে সবাই গিয়ে আর কি মানে ওনার সাথে ছবি, আমি একবারও দেখতে পারিনি। আমার সাথে ফটো নেই জেডি স্যারের। তোমার সাথে আমার একটাই ফটো আছে, ফটো না, একটা সেলফি বোধহয় তুলেছিলাম, বাট আদার্স কোনো এ নেই। সেদিন যে তোরা ভাইরাল হয়েছিস, হ্যাঁ, এটাই সব থেকে বড় আমার কাছে পাওনা। তোমার সাথে আমার একটা ফটো হয়েছিল, তার পরের দিন আরেকটা বসন্ত উৎসবে এসেছিলাম না, ওম শ্রী ফ্রিল্যান্সিং স্টুডিও, 5 তারিখে আমি এসেছিলাম। তো সেইটাও মানে একটা ক্যান্ডিড তোলা হয়েছিল, মানে অটোমেটিক্যালি আমি তারপরে যেটা যখন পেয়েছিলাম ওটা তুলেছিল হচ্ছে সৌরভ দা, ঠিক আছে? তো তুমি মনে হয় চেনো, সেদিন এসেছিল, তো উনিও খুব ভালো ভালো ফটো তোলেন। তো আমাকে হঠাৎই ফটোটা পাঠিয়েছে, আমি বললাম কখন তুললে তুমি এটা, ঠিক আছে? তারপর আমি তোমাকে ফটোটা পাঠিয়েছিলাম, ওর সাথে তো আমার তোমার থেকেই আলাপ। এবারে আরেকটু বলি সেকেন্ডের বিষয়, একটু কিছু কিছু কথার মনে রয়েছে আমার। জল খাবার সময় পাইনি, জেরিদার সাথে দেখা করার সময় পাইনি, মানে জেরিদাকে তো মানে সবাই ঘিরেছিল, ঠিক আছে? আমি গিয়ে খুঁজছি কোথায়, আমি খুঁজে পাচ্ছিলাম না, এত মানে চারিদিকে ফটোগ্রাফার, চারিদিকে মডেল। আর সেই দিনকে মেবি সেকেন্ড দিনে আমি দেখছি ফটোগ্রাফাররা মানে সেদিনকে বেশি ছিল। আমি খুঁজছি কোথায়, আমি না জিজ্ঞাসা করছি, সবাই আমি বলছি ওই তো ওইদিকে, আমি ওইদিকে যাচ্ছি, ওই দিকটা কোন দিক আসছে না, খুঁজে পাচ্ছি না। তারপর জায়গা খুঁজে পেলাম, যাবো, আমার সবাই ঘিরে ধরেছে, আমি ভিড় ঠেলে আর যেতে পারলাম না।
আবার কিছুক্ষণ পর যেতে যাবো, ওমা তখনও দেখে কিছু একটা হয়তো মিটিং চলছিল, আমি ঠিক বুঝেছিলাম না সেই সময়, বোধহয় মেবি পুলিশ বা কিছু একটা নাম ছিল, তুমি কথা বলছিলে। হ্যাঁ, আমি ওই জন্য যেহেতু দেখলাম কথা বলছে, আমি আর গেলাম না। আমি তারপর যখন দেখছি ফ্রি কথা বলতে যাব, তখন ফটোগ্রাফাররা ঘিরে ধরলো, যেতে পারলাম না। সেই করে আমার সেই দিন আর দেখাই হলো না, ফটো তোলা হলো না, ব্যাড লাক ছিল আমার। তো তারপরে যখন ওই রেড ফ্লেমে গেলাম শুটটায়, আমি রেডি হইনি, সেদিনকে এসে বলছে চ চ ছবি তুলবো। আমার একটা বাজে, যেখানে আমার চুল ফুল কি ঘেটে আছে, সেই ফটোটা এত মানে কি আর বলবো, সেই ফটোটা পোস্ট করেছে। যাই হোক, আসলে আমি অরিজিনালি সুন্দরী। বসন্ত উৎসবের সেকেন্ড ডেতে বেশি তোর ছবি উঠেছে না ফার্স্ট ডেতে? ফার্স্ট ডেতে। আর ফার্স্ট ডে লুকটা আমার সব মানে, সেকেন্ড দিন আমি নর্মালি একটা মেঘলা পরেছিলাম, যেটা আসামের খুব বিখ্যাত। আর ফার্স্ট দিনকে আমি নিজের মাথা থেকে বের করে একটা ক্রিয়েটিভ টাইপ কিছু করেছিলাম, যেটা হচ্ছে তোমার বেসিক্যালি ওই অক্সিডাইজ জুয়েলারির ওপরেই আমি আর কি ফোকাস করেছিলাম। আর ড্রেসটা তোমার ছিল নর্মাল একটা টপ ছিল, আর লেহেঙ্গার ওড়না ছিল, মানে ওটা প্রপারলি আমার মাথা থেকে বের করে একটা লুক করেছিলাম। ওই লুকটার জন্য আমি আর কি আরো ফেমাসটা হয়েছি। আর সত্যি বলতে, আর এই বসন্ত উৎসবটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এটা আলাদাই একটা ইমোশন ছিল আমার কাছে, আলাদাই। আরো লোকের সাথে পরিচয় হয়েছে। তারপরে আমি বসন্ত উৎসবের পরে আবার একজন ফটোগ্রাফার কন্ট্যাক্ট করেছিল, সেখানে করেছে। আর অ্যাকচুয়ালি আমার কি বলতো, সবাই যেটা করেন আমার করতে ভালো লাগে না, কেন জানি না। মানে আমার একটু কনসেপচুয়াল শুট করব, একটু আলাদা রকম লুক করব। তোমরা আমার প্রোফাইল দেখলে বুঝতে পারবে, আমি সবাই যেটা করে সেটা করি না। মানে সবাই যদি ওয়েস্টার্ন পরে আমি ওয়েস্টার্নই করব, কিন্তু সবাই যদি গাউন পরে আমি গাউন পরবো না, অন্য কিছু পরবো, অন্যভাবে সেটা পরবো, এরকম একটা ব্যাপার। মানে একটু আমি চাই সবার থেকে আলাদা না করলে কিসের মডেল। মডেল মানে তো লোককে আমি, লোকের কাছে লোক আমায় ফলো করবে, লোকের কাছে আমি ইন্সপিরেশন হব, তাই না? তো আমি সবার থেকে একটু আলাদা রকম লুক ক্রিয়েট করতে চাই, আলাদা রকম হতে চাই। তো এটাই হচ্ছে আমার মধ্যে, যদি বলতে চাও আলাদা কি, এটাই আমি একটু আলাদা। তো আর কিছুই না। আর দিদির সাথেও আমার কথা বলে খুবই ভালো লেগেছে, খুবই মিশুকে। যখন আমি বললাম, আমি বলছি কে, আমি তো চিনি না একে, কে এই দিদিটা। তারপরে যাই হোক কথা বললাম। আর আজকে মানে সেভাবে হয়তো আমার ফোনে কথা হয়নি, বাট আজকে এসে দেখলাম খুবই ফ্রেন্ডলি, খুবই। তো আমি চাই দিদির সাথেও কাজ করতে, আর দিদি এরকম ভাবে আরো এগোক, সাকসেস পাক। লেথখোর আসলে এটা বল, ঠিক আছে? আমরা দুজনেই লেথখোর, ঠিক আছে? আর আমাদের একটা সিমিলার ব্যাপার হচ্ছে, মেবি দিদির গজদাঁত আছে, হ্যাঁ, আর আমারও আছে। হ্যাঁ, আমার দুদিকে, তোমার একদিকে, এটাই হচ্ছে সিমিলার ব্যাপার। আর দুজনেই একটু রোগা, যাই হোক। আর রোগাটাই হচ্ছে আমাদের, অ্যাকচুয়ালি রোগাদের না ক্যামেরাতে বেশি ভালো লাগে আমার মনে হয়। মোটা হলে চিন ডাউন, চিন আপ, এসব ব্যাপার থেকে, বেলিটাকে ঠিক করার ব্যাপার থেকে, কিন্তু আমরা রোগাদের কিছু করতে লাগে না, যাই করবো তাতেই চলে যায়। আমি বলি সবাই বেসিক্যালি হচ্ছে মানে সবার মতন করে সুন্দর, হ্যাঁ। ঠিক আছে? তো ওর মানে হচ্ছে এটাই, মানে আমরা আমাদের খাটতে ওদের লাগে না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা একটু কম খাটি। আসলে লেথখোর বললাম না, ওই জন্য মানে একদম ভগবান মহাদেব একদম দিয়ে পাঠিয়েছে, তাই তো? ঠিক আছে, কথা বলো। তো আমার কাছে এটাই ব্যাপার, সবাই ভালো, সবার সব ফিগার, যে যেই ফিগার সে সেটাতেই ভালো, সেটাই সুন্দর সে। তো আমাদের খাটতে লাগে না, আমরা যাই করি হয়ে যায়। মানে ওই একটা হবে না যে এই আমাকে এটা করলে ঠিক লাগবে, তো ওইটা করতে লাগে না। আমাদের যদি পেট আমরা এরকম ভাবে ফুলিয়ে রাখি তাও ঠিক আছে, এই যে রোগা, এটাই ফায়দা। আমি তো আবার সব শুটে গিয়ে সবাইকে বলি এই পেট টান। আমার তো পেটই নেই, আমার পেট নেই, তো এটাই আমার ওই জন্য ভালো। আমি পেট ফুলিয়ে রাখি, এইভাবে বসে, যেইভাবে বসে, পেট নেই, পেটই নেই, এটা হচ্ছে মজা রোগা হলে। আর এবারে একটা কথা বলি, কাল অব্দি তোর শয়ের দোষ ছিল, আজ তো তোর শয়ের দোষ এই মোটেই না। যখন শোনো এরকম ভাবে বলছে কি বদমাস, আমি যখন কথা বলি, ফোন করি, আমাকে বললো কোথায় থাকিস, মানে ফার্স্ট দিন আলাপ যখন হয়, আমি বললাম হাওড়া। বলছে এ মা, তার মানে তো নিশ্চয়ই শয়ের দোষ। বলছে কোথায়, আমি তো কথা বলছি, শয়ের তো দোষ নেই। এখনো বলছে কি বদমাস, ভুলে যায় আসলে, আমাকে ভুলে যাচ্ছে, মনে রাখতে চাইছে না গো, বাজে আছে, আমি আড়ি করে দেবো। আমার শয়ের দোষ নেই, প্রথম থেকেই আমি পরিষ্কারই কথা বলি, কিন্তু এত বদমাস ভুলে যাচ্ছে। হাওড়ার ম্যাক্সিমাম প্রোফাইল দেখেছি আমি,
তাদের মধ্যে একটা অদ্ভুত একটা শয়ের দোষ থাকে। না না, আসলে আমার বাড়িটা হচ্ছে নবান্নর কাছে, মানে সেকেন্ড ব্রিজ ক্রস করলেই, তো সেই কারণে হাওড়া আমার থেকে সরে এসেছিস ব্রিজের দিকে, সেই জন্য হ্যাঁ শয়ের দোষ মানে থাকে। শুধু অ্যাকচুয়ালি মানে আমার যদি মধ্যখানে গঙ্গাটা না থাকতো আমার বাড়ি কলকাতা হয়ে যেত, এরকম একটা ব্যাপার। মানে খুবই কাছে আমার বাড়ি, মানে হাওড়া থেকে, মানে হাওড়া তো অনেক বড় নবান্ন একটা, সবাই চেনে দিদির হ্যাঁ জন্য। হ্যাঁ ওইখানে প্রপার নবান্ন আমার বাড়ি, মানে আমার বাড়িটা এমন একটা জায়গা সব দিক থেকে সুবিধে। তো তো আমি তোর বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটুখানি কল করে বলছি দিদি আমার একটু এরকম প্রবলেম আছে, একটু সলভ সেটাই আমরা থাকি, আমাদেরই হয় না। এই যদি ভাবছি সলভ করি দে, আমার বাড়িতে একটু অনেক প্রবলেম চলছে। আমি বাড়ির পাশে থেকে কিছু করতে পারি না, এখান থেকে কালীঘাট চলে যাও, দিদির বাড়ি আছে, দিদি দেখে নেবে। যাই হোক বাবা, যদি এনি চান্স দিদি লাইফটা দেখে তখন বলবে এই মেয়েটা কোত্থেকে এসছে, এই মেয়েটাকে ডেকে পাঠাও। সলভ করে দে। আমি 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 জায়গা বলে দেবো, আমি জায়গা বলে দেবো, সলভ হয়ে যাবে। একদম একদম, অনেক প্রবলেমে আছি, বলছি পরে। ঠিক আছে। আচ্ছা, দাও পড়ি কমেন্টটা। লিখেছে নার্গিস, আরেকটা লিখেছে,